আল্লাহ আপনি রহমুর রাহিম, আল্লাহ আপনি রহমুর রাহিম, আমাদের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের মা বোনদের গুনাহকে মাফ করে দেন। আখেরি মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা, আল্লাহর ক্ষমা প্রার্থনার পাশাপাশি দিন মেনে চলার শপথে বাড়ির পথে লাখ লাখ মুসল্লি। ইমানের সাথে যাতে দুনিয়াতে চলতে পারি, এটাই আমাদের চাওয়া। মুসলমান ভাই ভাই হয়ে যেতে আমরা সবসময় ইস্তেমা করতে পারি। ফিলিস্তিনের দোয়া করি যে ফিলিস্তিনের আল্লাহ তাআলা এই আযাব থেকে উদ্ধার করে। সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকাণ্ড নিয়ে আবারও সমালোচনা, ছিনিয়ে নেওয়া অবৈধ স্বর্ণের বার ফেরত দেওয়ার ঘটনায় চাঞ্চল্য। মাদকদ্রব্য অফিসারের উচিত ছিল জিনিসগুলো কাস্টমসে জমা দেয়। বিভিন্ন তল্লাশি, হয়রানিমূলক তল্লাশি করে মানুষের টাকা পয়সা, ফোন, মোবাইল যা কিছু আছে লুট করে নেয়। বাগেরহাট পৌরসভার ওএমএস ডিলাররা ৫ আগস্টের পর থেকে পলাতক, ভোগান্তি পোহাতে হচ্ছে উপকারভোগীদের। ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে খাদ্য অধিদপ্তর। সকাল থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষা করছে, তো তারপরেও আপনি জানেন যে আমরা আসলে এই কাজে পেশাদার না, আমরাও হিমশিম খেয়ে যাচ্ছি। স্বাগত সবাইকে, আমন্ত্রণ সংবাদ সন্দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর নিয়ে সঙ্গে আছি নাবিলা সোহার। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকাল ৯টার পর শুরু হয় মোনাজাত। এবার মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। মোনাজাতে দেশ ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া আত্মশুদ্ধির জন্য বারবার আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন মুসল্লিরা। চান পারিবারিক ও ব্যক্তিগত জীবনের শান্তি ও সমৃদ্ধি। দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় মোনাজাতে। আল্লাহর নৈকট্য লাভের আশায় ভোর থেকে ঢাকা ও আশপাশের এলাকা থেকে ময়দানে জড়ো হন ধর্মপ্রাণ লাখো মুসল্লি। কেউ পায়ে হেঁটে, কেউ গণপরিবহনে, কেউ বা ট্রেনে চেপে যান টঙ্গীর তুরাগ তীরে। ফজরের নামাজের পর থেকেই চলে হেদায়েতি বয়ান। মূলত ইজতেমা শেষ হওয়ার পর থেকে ৩ থেকে ১০ দিনের চিল্লায় যান তাবলিগের সাথীরা। সে সময় কি কৌশলে দিনের দাওয়াত দিতে হবে সে নসিহত করেছেন মুরব্বীরা। শুরায়ে নিজাম বা জুবায়েরপন্থীদের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি। এরপর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাতপন্থীদের ইজতেমা। আল্লাহ তাআলার কাছে যেন আমরা প্রিয় বান্দা হইতে পারি এবং জান্নাতে যাইতে পারি, এই আল্লাহর কাছে এটাই চাওয়া। ইমানের সাথে যাতে দুনিয়াতে চলতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের উভয় পক্ষকে যেন সুন্দর দিনের সহি সঠিক বুঝ আমাদেরকে দান করেন এবং আমরা যেন একত্রিতভাবে আগের মতো সুন্দর মতে আমরা ইজতেমাকে সম্পন্ন করতে পারি ভবিষ্যতে। ফিলিস্তিনের দোয়া করি যে ফিলিস্তিনের আল্লাহ তাআলা এই আযাব থেকে উদ্ধার করে। মুসলমান ভাই ভাই হয়ে যেতে আমরা সবসময় ইস্তেমা করতে পারি। সকলে যদি একসাথে কাজ করতে পারে এবং দিনের দাওয়াতটা যদি দুনিয়ার আনাচে কানাচে পৌঁছে যায়। আখেরি মোনাজাত শেষে ঘরে ফিরতে অনেক মুসল্লি ঝুঁকি নিয়ে উঠে পড়েন ট্রেনের ছাদে। অন্যদিকে সড়কে ছিল গণপরিবহনের সংকট। কোনো যানবাহন না পেয়ে অনেকে পায়ে হেঁটে রওনা দেন বাড়ির পথে। কেউ বা গাদাগাদি করে উঠে পড়েন পিকআপ ট্রাকে। অনেকে যৌথভাবে সিএনজিতে, প্যাডেল চালিত ভ্যান, রাইড শেয়ারিং বাহনে করে ফিরছেন। অল্প সংখ্যক যেসব বাস আসছে সেগুলোতে ঠাঁই নেই। তারপরও সবকিছু ঝাঁপিয়ে মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিদের চোখে মুখে ছিল সন্তুষ্টির ছাপ। আইন বহির্ভূত কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিরুদ্ধে। মাদক নিয়ন্ত্রণের বদলে স্বর্ণ আর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার দিকেই নজর অসাধু কর্মকর্তাদের। অভিযোগ উঠেছে কথিত সোর্সদের দিয়ে দেখানো অভিযানের মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে মূল্যবান সম্পদ। অনেক সময় চোরাচালান আর পাচারকালে ধরা পড়া মূল্যবান ধাতু ছিনিয়ে নেওয়া হচ্ছে। গত ১৪ জানুয়ারি সিরাজগঞ্জ হাটিকুমরুল চত্বরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানের সময় দুটি স্বর্ণের বার ছিনিয়ে নেওয়ার অভিযোগ তোলেন এক বাস যাত্রী। কিন্তু রহস্যজনক কারণে থানায় কোনো লিখিত অভিযোগ করেননি তিনি। ঘটনা মুখে মুখে জানাজানি হলে দুদিন পর ওই বার ফেরত দেয় কর্তৃপক্ষ। আপনার আমার বলতো যে এটা তো বোঝা যাচ্ছে না, অরিজিনাল প্রমাণ দেন। পরে মানে অরিজিনাল ফটোকপিটা, পরে এটা আমার বাসায় থেকে আমার লোক নিয়ে
ওটা দেখাই পরে আমাকে ছেড়ে দেয় আর কি। এই ঘটনার পর স্থানীয়রা প্রশ্ন তুলেছেন অধিদপ্তরের কার্যক্রম নিয়ে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 মোতাবেক স্বর্ণের মতো মূল্যবান ধাতু বাজেয়াপ্ত বা ফেরত দেওয়ার এখতিয়ার নেই জেলা অফিসের। অভিযোগ আছে অসাধু কর্মকর্তা আর সোর্সদের সমন্বয়ে বিভিন্ন সময়ে আইন বহির্ভূত অভিযান পরিচালিত হচ্ছে জেলায়। মাদকদ্রব্য অফিসারের উচিত ছিল জিনিস দুটো কাস্টমসে জমা দেয়, তা না করে তিনি এখানে অর্থ কেলেঙ্কারি করে ওনাকে বার দুটি ফেরত দিয়েছে। বিভিন্ন তল্লাশি, হয়রানিমূলক তল্লাশি করে মানুষের টাকা পয়সা, ফোন, মোবাইল যা কিছু আছে লুট করে নেয়। এটাই কিন্তু সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। বিভিন্ন সময়ে মূল্যবান ধাতু জব্দের ঘটনা কাস্টমস বা আদালতে অবহিত করার বাধ্যবাধকতা থাকলেও তা মানা হচ্ছে না, যেমনটা মানা হয়নি সেদিন স্বর্ণের বার জব্দের পর। 16 জানুয়ারি আভিযানিক দলের প্রধান ইন্সপেক্টর ইব্রাহিম খলিল বার দুটি ফেরত দিয়ে ছিনতাইয়ের জন্য তার সোর্সকে দায়ী করেন। গাড়ি সার্চিং করে পরে ওখানে গেছি, যা জিজ্ঞাসাবাদ করছি তাদেরকে যে কিছু পাওয়া গেছে, যে লোক ছিল তাকে বলছি কিছু পাইছে আপনার কাছে, আমাদের লোকজন বলছে না পাইনি। পরে ডিডি মহোদয় তার গোপনীয়ভাবে অভিযান কৌশল অবলম্বন করে এই উদ্ধার করেছে। অভিযুক্তরা বলছেন বিষয়টি ধামাচাপা দিতে স্বর্ণের মালিকের স্বর্ণ বহনযোগ্যতা যাচাই কিংবা তার লিখিত অভিযোগ ছাড়াই 4 জনকে অভিযুক্ত করে দায় সেরেছেন উপপরিচালক। কোনো রকম তদন্ত ছাড়াই 4 জনের বিরুদ্ধে নেওয়া হয়েছে বিভাগীয় ব্যবস্থা। লিখিত কোনো ডকুমেন্টস নেই, কোনো অডিও রেকর্ড নেই, কোনো কিছু নেই, তার ভিত্তিতে আমাকে আমার বিরুদ্ধে বিভাগীয় মামলা ডিপার্টমেন্ট ইয়ে করছে। যেহেতু আমি টিম লিডারের টিমের সাথে ছিলাম, সেই জন্য আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছে। আমি তো দোষী না, এখন তো যার জিনিস তারাই তো বলছে কে নিছে না নিছে। আইনের তোয়াক্কা নয়, উপপরিচালকের দাবি সবই হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি ফেরত দিচ্ছি। ওই বারের কাগজপত্র মানে ওই স্বর্ণ সে যে জেনুইন স্বর্ণ ব্যবসা সেটা দেখাইছে, ওই বারের কাগজপত্র দেখা না 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 ওইটা আমাকে দেখানো। জেলার পাবলিক প্রসিকিউটর বলছেন পুরো ঘটনায় আইনের একাধিক ব্যত্যয় রয়েছে। স্বর্ণ জব্দ থেকে ফেরত দেওয়ার প্রক্রিয়া কোনোভাবেই স্বচ্ছ নয়। কাস্টমসকে বলতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ লোকাল যিনি ম্যাজিস্ট্রেট আছেন, যিনি আছেন আইনগত অথরিটি আছেন ঊর্ধ্বতন জুডিশিয়ারিতে, ওনাকেও অবিকাল করবেন অথবা ওনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলবেন। উনি তো প্রশ্নই ওঠে না যে উনি এগুলি ডিস্ট্রয় করতে পারে বা স্বর্ণ নিতে পারেন বা ভাগ করতে পারেন বা অন্য কোনো জায়গায় এটা পাসেই করতে পারেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি হয়েছে। এটাকে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়ে দিয়েছি। আমরা পরবর্তী ব্যবস্থার জন্য আমরা অপেক্ষা করছি। আমরা আশা করছি যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে ব্যবস্থা নেবে। এর আগেও বিভিন্ন সময় সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। আমিন বাবু, যমুনা নিউজ। বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন 5 বন্ধু। নদীতে গোসলে নেমে নিখোঁজের একদিন পর একে একে উদ্ধার হয় 3 জনের মরদেহ। সিরাজগঞ্জের কামারখন্দে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। সকালে ডুবুরি দল ফুলজোর নদী থেকে একে একে মৃতদেহগুলো উদ্ধার করে। স্বজনরা জানায় নিহত 3 জনই কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর শিক্ষার্থী। কদিন আগে জারিফ নামে আরেক শিক্ষার্থীর বাড়িতে বেড়াতে যায় 5 বন্ধু। গতকাল নদীতে গোসলে নেমে ডুবে যায় রাফি, কৃষ্ণ ও সার্জিল নামের 3 জন। পানির গভীরতা থাকায় তাদের খোঁজ পাওয়া যায়নি। পরে রাজশাহীর ডুবুরি দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে 3 জনের মরদেহ উদ্ধার করে। নাটোরের সিংড়ায় মসজিদের সিঁড়িতে এক ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ জানায় শনিবার ভোরে উপজেলার পারুহারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় ধান ও চাল ব্যবসায়ী ওসমান গনি ফজরের নামাজের জন্য মসজিদে ওঠার সময় তার পেছন থেকে কে বা কারা গুলি ছোড়ে। স্থানীয়রা আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেলে নিয়ে যায়। ঘটনার পর মসজিদ এলাকা তল্লাশি চালায় সেনা সদস্যরা। পরে ঘটনাস্থল থেকে প্রায় আধ কিলোমিটার দূরে একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন এবং 1 রাউন্ড গুলি উদ্ধার করে। জড়িতদের শনাক্তে কাজ চলছে। 5 আগস্ট সরকার পতনের পর থেকে পলাতক বাগেরহাট পৌরসভা এলাকায় নিয়োগকৃত ওএমএস ডিলাররা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন। ডিলার না থাকায় বিপাকে উপকারভোগীরা। খাদ্য অধিদপ্তর নিজেরাই খোলা বাজারে চাল ও আটা বিক্রি করলেও ভিড় সামাল দিতে হিমশিম অবস্থা। একটি পয়েন্টে পণ্য বিক্রি করায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। খালি হাতেও ফিরছেন অনেকে। সাপ্তাহিক ছুটির দিন বাদে প্রতিদিনই এমন ভিড় দেখা যায় বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে। স্বল্প মূল্যের খাদ্যপণ্য কিনতে ভোর থেকে দিনভর লম্বা লাইন।
পৌর এলাকায় ওএমএস এর পণ্য বিক্রির 10 জন ডিলারই সরকার পতনের পর থেকে পলাতক। তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। উপকারভোগীদের বিষয়টি বিবেচনায় নিয়ে খাদ্য অধিদপ্তর নিজেরাই চাল আটা বিক্রি করছে, কিন্তু এক জায়গা থেকে পণ্য বিক্রি করায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে লাইনে দাঁড়ানো মানুষকে। খালি হাতেও ফিরতে হচ্ছে অনেককে। সকাল 6টার সময় আসি, আমরা আসে সারা দিন থাকি, অথচ রান্না বান্নার কোনো বালাই নেই। 2.5 বছরের বাচ্চা রেখে আসি, দাম কমের জন্য এই লম্বা লাইনে দিয়ে আমরা নিচ্ছি। অনেক সময় যাইতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বেলা এলে গেছে। এখন আমরা পানি ঢুকালে দিনাই, আর এই যে ডেলে গুতে আমরা শান্তি দিই, তবুও মাল পাচ্ছি। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ওএমএস এর পণ্য কিনতে লাইনে দাঁড়াচ্ছেন মধ্যবিত্তরাও। তবে বরাদ্দ আগের মতোই, 5 কেজি করে চাল ও আটা দেওয়ার কথা থাকলেও মিলছে 3 কেজি করে। 5 কেজি পাওয়ার কথা, কিন্তু 5 কেজি পাচ্ছি না, পাচ্ছি 3 কেজি। ভাই আমরা তাই নিয়ে যাই, আমাদের তো খাইয়ে বাঁচতে হবে। অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগে, প্রতিবন্ধী আমাদের তো এতে হয় না। আমাদের এই বারে বারে এসে তো নেওয়া সম্ভব না। আমাদের জন্য একটু ভাড়া দিয়ে দিতে পারলে আমাদের জন্য ভালো হয়। নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার তাগিদ সচেতন মহলের। সারাদিন ধরে লাইনে দাঁড়িয়ে থাকে, কিন্তু তাদের কিন্তু কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। তারা অনেকেই দৈনিক রোজগার করে খাবে, বাইরে থেকে কেনবার কোনো সামর্থ্য তাদের নাই। জেলা খাদ্য কর্মকর্তা বলছেন, হাজারো মানুষের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। প্রতিবন্ধী, বয়স্ক ও গর্ভবতী নারীদের দেয়া হচ্ছে অগ্রাধিকার। প্রতিদিন 1200 থেকে 1500 মানুষ সেই আপনার সকাল থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষা করছে। তো তারপরেও আপনি জানেন যে আমরা আসলে এই কাজে পেশাদার না, আমরাও হিমশিম খেয়ে যাচ্ছি। ওএমএস এর আওতায় প্রতি কেজি চাল বিক্রি করা হচ্ছে 30 টাকায়, আর আটার দাম 24 টাকা। আইনগত জটিলতার কারণে নতুন ডিলার নিয়োগ দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা। জাহিদ হাসান, যমুনা নিউজ। সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে আগারগাঁওয়ের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা। সকাল 11টা থেকে সড়কে বিক্ষোভ করছেন তারা। এতে ওই এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। সেখানে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী, সরাসরি কথা বলছে তার সাথে। ঐশী, আহতরা কি বলছেন? এর আগেও তারা বিক্ষোভ করেছিলেন, তাদের চিকিৎসায় কোনো ঘাটতি রয়েছে কি জানতে পারলেন? বেলা 12টা থেকে 12টার কিছু আগে থেকে, অর্থাৎ 11:30 থেকে তারা কিন্তু আগারগাঁয়ে আন্দোলন শুরু করেছে, রাস্তা অবরোধ করে চলে আহতরা। তারা বলছে যে উন্নত চিকিৎসা তারা পাচ্ছেন না। বাইরে থেকে যে চিকিৎসকদের নিয়ে আসা হয়েছে আহতদের সুচিকিৎসার জন্য, তাদের চিকিৎসা ব্যবস্থা নিয়েও তারা অভিযোগ জানাচ্ছেন। তারা বলছেন যে তাদের যে উন্নত চিকিৎসার প্রয়োজন, সেই চিকিৎসা তারা পাচ্ছেন না। এই জন্য তারা রাস্তা সড়ক অবরোধ করে তাদের দাবিগুলো জানাচ্ছেন। আজকে সকাল থেকে এই কারণে কিন্তু ঠিক শিশু মেলার সামনে তারা অবস্থান নিয়েছেন, এবং এই কারণে কিন্তু একটা দীর্ঘ যানজট তৈরি হয়েছে। যারা অফিসগামী যাত্রী আছেন তারা কিন্তু যাতায়াত করতে পারছেন না। বহু মানুষ পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আহত যারা আছেন জুলাই গণঅভ্যুত্থানে, তারা বলছেন যে তাদের যেই সুচিকিৎসার জন্য দাবি ছিল বহুদিন থেকে, শুরু থেকে, সেই বাইরে থেকে চিকিৎসক আনার পরেও তাদের আসলে সেই দাবিগুলো মানা হচ্ছে না। তাদের সুচিকিৎসার ঘাটতি থেকে যাচ্ছে। তাদের যেই মূল দাবি সেটি হচ্ছে অতি দ্রুত আসলে এখানে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে যে সমস্ত ঐশী, ধন্যবাদ আপনাকে, বিস্তারিত জানাচ্ছিলেন। চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আটক হয়েছেন আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার। আটককৃত ফখরুল চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক পদে ছিলেন। শনিবার রাতে নেভি কনভেনশনে হলে ছিল ছেলের বিয়ের অনুষ্ঠান। সেখানে সাবেক এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি ও খাদিজাতুল আনোয়ার সনি উপস্থিত আছেন, এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটি শুনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেখানে যায়। অনুষ্ঠান থেকে ফখরুলকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, কনভেনশনে প্রবেশের সময় প্রথমে দারোয়ানের বাধার মুখে পড়েন তারা। ভেতরে প্রবেশ করলে ফখরুলকে আটকের সময় অতিথিরা তাদের উপর চড়াও হয়। সারা দেশে শুরু হয়েছে সরস্বতী পূজা। প্রতিবারের মতো এবারও শিক্ষা প্রতিষ্ঠান, বাসাবাড়ি, সামাজিক সংগঠন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে চলছে দেবীর আরাধনা। এই বিষয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, দেবীর আরাধনা শুরু হয়েছে কি? আজকে সারাদিনে কি কি আয়োজন থাকছে, বিস্তারিত জানতে চাই আপনার কাছে। সারাদিনই আয়োজন রয়েছে সোহার। আপনাকে বলে রাখি যে মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে প্রতিবারের মতো এবারও সারা বাংলাদেশের ন্যায় খুলনাতেও শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ক্লাব, পাড়া, মহল্লা
শুধুই নয়, পারিবারিকভাবেও কিন্তু এই পূজার আয়োজন চলছে এবং এবছর দুদিন ব্যাপী এই পঞ্চমী তিথি রয়েছে। এটি 4 বছর পর নতুন করে ঘুরে এলো। আজ বেলা 12:43 থেকে যে তিথিটা শুরু হয়েছে সেই তিথিটা চলবে আগামীকাল সকাল 27 পর্যন্ত, অর্থাৎ এই টাইমের মধ্যে সমস্ত পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। অর্থাৎ আজকেও পূজা করা যাবে, আগামীকালও পূজা হবে। যেখানে যেভাবে আয়োজন সম্পন্ন হচ্ছে সেভাবেই পূজার্থী পুণ্যার্থীরা তার দেবী বন্দনা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি নগরীর যে ক্লাবটিতে, নিহারিকা বয়েজ ক্লাব। এই মন্দিরে কিছু সময়ের মধ্যে পূজার যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে, কারণ আগেই বলেছি 12:43 থেকে পূজার লগ্ন শুরু হয়েছে এবং দেবীকে প্রতিষ্ঠিত করা হয়েছে। তার ভক্তকুল মনে করে যে বীণাটি রয়েছে সেই বীণার সুর, বীণার ছন্দ তাদের জীবনে পড়বে এবং দেবীর যে বাহনটি রয়েছে সাদা হাঁস, সেই হাঁস হচ্ছে শুভ্রতার প্রতীক। হাঁস অসারকে দূর করে সারকে গ্রহণ করে, শিক্ষার্থীরাও সেটি করবে এবং পূজার্থীরা মনে করে দেবী দুর্গা শুধু বিদ্যাই দেন না, বুদ্ধি, জ্ঞান, সৌন্দর্য সবই দেয়। এই আরাধনার মাধ্যমে সেটি লাভ করতে চায় তার ভক্তকুল। সোয়ার প্রবীর, ধন্যবাদ আপনাকে। দর্শক, সেই সাথে শেষ করছি সংবাদ সারা দেশে এখনকার আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।